আজকের প্রথম খবরটা হলো বাজেটে ওষুধ সহ দাম কমেছে বহু জিনিসের, দাম বাড়বে গ্যাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো শনিবার। নির্মলা সীতারমণ এই নিয়ে টানা 8 বার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। এবারের বাজেটে দুধ, চিনি, চায়ের দাম বাড়ার ইঙ্গিত মিলেছে। গ্যাসেরও মূল্য বৃদ্ধি ঘটবে, তবে দাম কমেছে এলইডি টিভির, ইভি ব্যাটারির, জিঙ্ক লিথিয়াম ব্যাটারির। ফ্রোজেন ফিশ ফেস্টের দাম কমছে নীল চামড়ার, 12টি খনিজ দ্রব্যের, জাহাজ নির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের এবং অন্যান্য মেরিন প্রোডাক্টেরও। বড় ঘোষণা, ক্যান্সারের ঔষধের দাম কমছে। দাম কমছে 36টি জীবনদায়ী ঔষধেরও। এই একটি ঘোষণা দেশের মেডিকেল পরিকাঠামোকে সম্পূর্ণ নতুন করে গড়ে দেবে। মানুষের কাছে সবচেয়ে বড় ঘোষণা হলো মোবাইলের দাম কমা। মোবাইলের ব্যাটারির দামও কমছে, সঙ্গে কমছে মোবাইলের আরও 28টি আনুষঙ্গিক জিনিসের, ফলে অনেকটা দামও কমবে মোবাইলের। আজকের পরবর্তী খবরটি হলো নতুন কাঠামোতে আয়করের বিরাট ছাড়। এবারের বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা করা হয়েছে, যা নিঃসন্দেহে এক শ্রেণীর বেতনভোগীদের জন্য বড় স্বস্তি। বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কর, তবে এই সুবিধা পাবেন নতুন কর কাঠামোর অন্তর্ভুক্তরা। যে টাকা সাশ্রয় হবে তা আখেরে বাজারেই ঘোরাফেরা করবে, ফলে বাজারও কিছুটা চাঙ্গা হবে। নতুন কাঠামোতে এবার যে কর হার সীতারমণ ঘোষণা করেছেন তাতে 4 লক্ষ টাকা পর্যন্ত কর হার শূন্য, 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10%, 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15%, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20%, 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25% এবং 24 লক্ষ টাকার উপর 30%। এই কাঠামোতে 4 লক্ষ টাকা আয় থেকে কর গণনা শুরু হলেও আসলে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে যত টাকাই কর হবে এর পুরোটাই ভর্তুকি মিলবে। আগে তা ছিল 7 লক্ষ টাকা পর্যন্ত, তাতে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের সুবিধা মিলছে 80,000 টাকার, 18 লক্ষ টাকায় 70,000 টাকা এবং 1,25,000 টাকা সুবিধা মিলবে 1.25 লক্ষ টাকা। এরই পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধিতে নতুন ঋণ প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নানা ঘোষণায় লাভবান হবে তফসিলি জাতি ও জনজাতি। ঋণদান প্রক্রিয়া শুরু হবে সতেজ শর্তে। 5 কোটি থেকে ঋণের অঙ্ক বেড়ে হয়েছে 10 কোটি। স্টার্টআপের ক্ষেত্রে ঋণের অঙ্ক ও বেরিয়ে দাঁড়িয়েছে 10 কোটি টাকা। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, সকলেই আপনাকে নিয়ে উচ্ছ্বসিত, বাজেট খুব ভালো হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো গুলির ক্ষত সারাতে ব্যান্ডেডের তাপ্তি। কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের। কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। শনিবার এক স্যান্ডেলে রাহুল গান্ধী লিখেন, এই বাজেট আসলে গুলির ক্ষতে ব্যান্ডেডের তাপ্তি। রাহুল লেখেন, বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে সংকট দূরীকরণে আমাদের আর্থিক ব্যবস্থায় বড়সড় পদক্ষেপের প্রয়োজন ছিল, কিন্তু এই সরকার ভাবনা চিন্তা ও আর্থিক উন্নতির পরিকল্পনার জায়গায় সম্পূর্ণরূপে দেউলিয়ে হয়ে গেছে। সাম্প্রতিক বাজেট তারই নিদর্শন। এটা অনেকটা গুলির ক্ষত সারাতে ব্যান্ডেডের তাপ্তি দেওয়ার মতো। অন্যদিকে এক স্যান্ডেলে কেন্দ্রীয় বাজেট নিয়ে তুলোধনা করেছেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। তিনি লেখেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন 4 ইঞ্জিনের কথা বলেছেন, তবে সমস্যা হলো এতগুলো ইঞ্জিনের কারণে গাড়ি আসলে লাইনচ্যুত হয়ে গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় বাজেট অসমের এক নতুন দিগন্ত, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবার 2025 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। কৃষি থেকে শিক্ষা, শিল্প থেকে কর্মসংস্থান বাজেটে অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটে অসমের জন্য বড় খবর রয়েছে। নামরূপে 15,000 কোটি টাকা ব্যয় ইউরিয়া প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শনিবার উপস্থাপিত কেন্দ্রীয় বাজেট অসমের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শনিবার জাগিরোড মরিগাঁওয়ের মানুষের জন্য গর্বের দিন। যেমনটা বলা হয়েছিল তেমনই হয়েছে। শনিবারের বাজেট অসমের জন্য একটি নতুন সূচনা। জাগিরোডের সেমিকন্ডাক্টর শিল্প এই বছরের নভেম্বর মাসে প্রথম নির্মাণ শুরু করবে এবং জাগিরোডে প্রতিদিন 4 কোটি 80 লক্ষ চিপ তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমের নামরূপে 12
12 লক্ষ মেট্রিক টন ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদনের জন্য প্রায় 15,000 কোটি টাকা ব্যয়ে আরেকটি শিল্প গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অসম সরকার গত মাসে মরিগাঁওয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মরিগাঁও জেলার উন্নয়নের জন্য 292 কোটি টাকা অনুমোদন করেছে। মরিগাঁওয়ের আগের জায়গায় কেন্দ্রীয় বিদ্যালয়টি স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো খেলনা তৈরির উপর আরও জোর নির্মলার বাজেটে। ভারতকে খেলনা তৈরির হাব করে তোলার লক্ষ্য নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শনিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আয়তায় খেলনা তৈরির উপর আরও জোর দিল কেন্দ্রীয় সরকার। দক্ষ কারিগরদের একত্রিত করতে পরিকল্পনার কথা জানালেন নির্মলা। শনিবার সংসদে তৃতীয় মোদী সরকারের 2025-26 অর্থবর্ষের বাজেট ঘোষণা করলেন নির্মলা। আর সেখানেই ভারতকে খেলনা তৈরির হাব বা বড় কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা জানালেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো সরকারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থার ঘোষণা নির্মলার। দেশের সমস্ত সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে সরকার। স্কুলগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা স্থাপন করা হবে। তার মাধ্যমে স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। পড়াতে সুবিধা হবে শিক্ষক শিক্ষিকাদেরও। এছাড়া প্রযুক্তিবিদ্যায় জোর দিয়েছেন অর্থমন্ত্রী। একাধিক আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হবে। নির্মলা বলেছেন, নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য আমরা স্কুল কলেজে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করছি। আইআইটির আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে নির্মলা জানিয়েছেন, দেশের 23টি আইআইটিতে গত 10 বছরে 100% আসন বৃদ্ধি করা হয়েছে। 2014 সালের পর থেকে দেশে যে 5টি নতুন আইআইটি তৈরি করা হয়েছে তাতে আগামী দিনে আরও 6,500 ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ করে দেওয়া হবে। এই আইআইটিগুলির পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেবে সরকার। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বিনিয়োগ করা হবে। 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবারের বাজেটে বিহারকে 2 হাত ভরে দিয়েছেন নির্মলা। পাটনা আইআইটির কথা তিনি বাজেট পড়তে গিয়ে আলাদা করে উল্লেখ করেছেন। এই প্রতিষ্ঠানের সম্প্রসারণ করা হবে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মেডিকেল কলেজগুলিতেও আসন সংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন নির্মলা। আগামী অর্থবর্ষে দেশের নানা প্রান্তে মেডিকেল কলেজে অন্তত 10,000 অতিরিক্ত আসন সংখ্যা যোগ করা হবে। আগামী 5 বছরে মেডিকেল কলেজগুলিতে 75,000 আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আলাদা করে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শামসুজ্জামান। শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে নিযুক্তি পেলেন আইনজীবী শামসুজ্জামান মজুমদার। জেলা সভাপতি অভিজিৎ পাল তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন। বৃহস্পতিবার তার হাতে নিয়োগপত্র তুলে দেন অভিজিৎ পাল। তাকে এই পদে নিযুক্ত করায় তিনি প্রদেশ সভাপতি ভূপেন বরা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, পৃথ্বীরাজ প্রভাকর সাটে জেলা সভাপতি অভিজিৎ পালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান। শামসুজ্জামান মজুমদার 2010 সালে যুব কংগ্রেসের সুনাই কেন্দ্রের সভাপতি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এরপর সুনাই ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক ও শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। আজকের পরবর্তী খবরটি হলো টিকিট না পাওয়া 7 আপ বিধায়কের দল ত্যাগ। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দারুণ দুর্বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। একসঙ্গে আম আদমি পার্টি থেকে পদত্যাগ করেছেন 7 বিধায়ক। পদত্যাগী বিধায়করা হলেন নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, বাবনা গৌর এবং বিএস জুন। 7 জনের কেউই অবশ্য এবার আর বিধানসভা নির্বাচনের লড়ার টিকিট পাননি। ফলে টিকিট না পেয়ে তাদের এই দলত্যাগ কি না তা জানা যায়নি। দিল্লির বিধানসভা নির্বাচনের ঠিক 5 দিন আগে একসঙ্গে এত বিধায়কের দলত্যাগে চাপে পড়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আজকের পরবর্তী খবরটি হলো লাইফ জ্যাকেটই বাঁচালো 60 জন পুণ্যার্থীকে। বারাণসীতে
ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার মান মন্দিরের কাছে আচমকায় গঙ্গার অপারে ৬০ জন যাত্রীকে নিয়ে ডুবে গেল নৌকা। চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে থাকা এনডিআরএফের দল সঙ্গে সঙ্গে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করে দিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে এদিনের নৌকাডুবির ঘটনায় এখন কোনো প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে এদিন ৬০ জন পুণ্যার্থীকে নিয়ে মান মন্দিরে যাচ্ছিল একটি নৌকা, আর সেই সময় আচমকাই দুই নৌকার মধ্যে শুরু হয় সংঘর্ষ। তাতেই উল্টে যায় পুণ্যার্থী বোঝাই নৌকাটি। শুরু হয় উদ্ধার অভিযান। ৬০ পুণ্যার্থীরা ছিলেন উড়িষ্যার বাসিন্দা। তারা আসছিলেন মান মন্দিরে পুজো দিতে, আর তখনই গঙ্গার অপারে ঘটে নৌকাডুবি। তবে প্রতিটি পুণ্যার্থী লাইফ জ্যাকেট পরেছিল বলে এদিন বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা মিলেছে। আজকের পরবর্তী খবরটি হলো চতুর্থ দফায় ৩ পণবন্দীকে মুক্তি হামাসের। সারা পেলেন ইসরায়েলে জেলবন্দি ১৮৩ জন প্যালেস্তিনীয়। অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এমনকি চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকজন ইসরায়েলি পণবন্দী হামাসের ডেরা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন। এবার শনিবার চতুর্থ দফায় আরও ৩ ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল হামাস। এদের মধ্যে একজন আমেরিকান ইসরায়েলি নাগরিকও রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের জেলে বন্দী ১৮৩ জন প্যালেস্তিনীয় মুক্তি পেয়েছেন এদিন। সূত্রের খবর, ৪৮৪ জন বন্দী থাকার পর এদিন অফের কালডেরেন, ইয়ার্ডেন বিবাস এবং কেয়ত সেইগলকে দক্ষিণ গাজার খান ইউনিসের রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। এরপরই এদিকে ইসরায়েলের তরফে প্রথমে ৩২ জন প্যালেস্তিনীয়কে মুক্তি দেওয়া হয়। বাসে করে তাদের ওয়েস্ট ব্যাংকের রামাল্লাহ হতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে একে একে বাকিদেরও মুক্তি দেওয়া হয়। এদিন মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে ৭৩ জন প্যালেস্তিনীয় ইসরায়েলের জেলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। এছাড়াও ১১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি সেনা আটক করে নিয়ে গিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো সিআরপিএফ তরুণীর বিয়ে রাষ্ট্রপতি ভবনে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের মহিলা দলের নেতৃত্ব দিয়েছিলেন পুনম গুপ্তা। ১২ ফেব্রুয়ারি তাকে দেখা যাবে কনের সাজে। বিয়ে হবে রাষ্ট্রপতি ভবনে। এই প্রথম কোনো মহিলা সিআরপিএফ অফিসারের বিয়ে হবে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান রাষ্ট্রপতি ভবনে। আসন্ন বিয়ের অনুষ্ঠানের কথা জানার পর দারুণ খুশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি নিজে উদ্যোগ নিয়ে ভবনের ক্রাউন কমপ্লেক্সে বিবাহ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। মনে হচ্ছে যেন তিনি কন্যাপক্ষ। আর কদিন পরে বিয়ের বাড়ির সাজে সেজে উঠবে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন। ৪ হাত এক হওয়ার অপেক্ষায় রয়েছেন কন্যা ও পাত্রপক্ষের পরিজনরা। কনে সিআরপিএফ অফিসার পুনম গুপ্তা রাষ্ট্রপতি ভবনে পিএসও হিসাবে রয়েছেন। পাত্র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অবনীশ কুমার। তিনি জম্মু ও কাশ্মীরে কর্মরত। রাষ্ট্রপতি ভবনে এর আগেও অনেক বিবাহ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই প্রথম কোনো সরকারি আধিকারিকের বিয়ে। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনে বিয়ের আসর বলেই আমন্ত্রিতদের তালিকা চেকে করা হয়েছে। অতিথি তালিকায় নির্দিষ্ট ব্যক্তিদের যে নাম রয়েছে তাদের প্রবেশে অনুমতি দেওয়ার আনুষ্ঠানিকতা প্রক্রিয়া এখন চলছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।